প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব সাইনোসাইটিস নিয়ে, অর্থাৎ আমাদের যে সাইনাসগুলি বা বায়ুকুঠুরি আছে তার যে প্রদাহজনিত সমস্যা হয় তখন কি করণীয় সে বিষয়ে বলবেন একজন অতিথি। বলার জন্য আমাদের সঙ্গে আছেন হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের নাক কান গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সজল আশফাক। চলুন কথা বলে বিস্তারিত প্রয়োজনীয় পরামর্শগুলো জেনে নেই স্যারের কাছ থেকে। স্যার, আপনাকে আমন্ত্রণ। জি, ধন্যবাদ। স্যার, সাইনোসাইটিস এই কথাটার সঙ্গে আমাদের দর্শকরা মোটামুটি পরিচিত, তারপরেও যদি আপনি একটু বুঝিয়ে বলেন যে সাইনোসাইটিস মানে কি এবং এই সাইনাস বা বায়ুকুঠুরি এর গুরুত্ব কি? আসলে সাইনাস শব্দের অর্থ হচ্ছে, আপনি বলে দিলেন যে বাতাস ভর্তি কিছু জায়গা, কুঠুরি। তো আমাদের এই যে মস্তিষ্কে যে খুলিটা আছে, এখানে আমাদের অনেকগুলো বায়ুকুঠুরি আছে। তো আমরা সাইনোসাইটিস বলতে যেই বিষয়টাকে বুঝে থাকি সেটা হচ্ছে ম্যাক্সিলারি সাইনোসাইটিস, মানে চিবুক বরাবর যে বায়ুকুঠুরিটা আছে সেটাকে সাধারণত আমরা বুঝে থাকি। তো আপনি ঠিকই বলেছেন যে দর্শকরা খুবই পরিচিত এই শব্দটির সঙ্গে, কিন্তু এই অতি পরিচিত শব্দের বিষয়ে কিন্তু কিছু ভ্রান্ত ধারণাও আছে। অনেকেই কিন্তু বলে থাকেন যে আমার সাইনাসের সমস্যা আছে বা সাইনোসাইটিস আছে, কিন্তু দেখা যায় যে এদের অনেকেরই কিন্তু সাইনোসাইটিস নাই। কারণ আমাদের লোকজনের মধ্যে একটা ধারণা যে নাক বন্ধ থাকাই বোধহয় সাইনোসাইটিস, বা মাথা ব্যথা হওয়াই মানে মনে হয় সাইনোসাইটিস। সাইনোসাইটিস কিন্তু আসলে তা না। সাইনোসাইটিস কথার মধ্যেই এর অর্থ আছে, সেটা হচ্ছে যে এই সাইনাসগুলোর মধ্যে বা এই বায়ুকুঠুরির মধ্যে যদি কোনো ধরনের প্রদাহ হয় সেটাই সাইনোসাইটিস। তার যে আবরণ আছে সেই মেমব্রেন আবরণের মধ্যে ঝিল্লির মধ্যে প্রদাহ হতে হবে। এখন সেই প্রদাহ হতে হলে সাধারণত কি কি ধরনের হয়? যেমন ধরুন অ্যালার্জিক রাইনাইটিস যদি কারো থাকে, কারো হাঁচি সর্দি অনেক বেশি হয়, তো হঠাৎ করে সাইনাসগুলো ইনফেক্টেড হয়ে যেতে পারে। কারণ এই সাইনাসের ভিতরে প্রতিনিয়ত যে শ্লেষাগুলো জমে সেগুলো কিন্তু নাক দিয়ে বের হয়। তো নাক যদি বন্ধ হয় সেই শ্লেষাগুলো কিন্তু ওই সাইনাসের মধ্যে জমা পড়ে থাকে। তো বেশিক্ষণ যদি জমা পড়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় সেখানে কিন্তু ব্যাকটেরিয়া বাসা বাঁধে। ব্যাকটেরিয়া বাসা বাঁধলে সেখানে ইনফেকশন হয়ে যায় এবং প্রদাহ হয়ে যায়। এটাই সাধারণত মূল পদ্ধতি যে কারণে হয়। তো অ্যালার্জির জন্য হতে পারে, হাঁচি সর্দি থাকলে বেশি হতে পারে। আরেকটা হতে পারে যাদের নাকের হাড়টা একটু বাঁকা আছে, তো নাক দিয়ে বাতাস নিতে পারে না, যে দিকটা বাঁকা সেদিকে হতে পারে। তো এটা একটা যে কোনো কারণে পথটা বন্ধ আংশিক বা পূর্ণ বন্ধ হতে হবে। এটাই সাধারণত সাইনোসাইটিস। এবং সাধারণত সাইনোসাইটিসের ডায়াগনোসিস করা কিন্তু খুব সহজ, একটা এক্সরে করে কিন্তু বোঝা যায়। এবং আরও বেশি নিশ্চিত হওয়ার জন্য সিটি স্ক্যান করলে আরও বেশি মানে মানে স্পষ্টভাবে বোঝা যায় যে তার যে আবরণ ওইটা কতখানি ঠিক হয়ে গেছে, মোটা হয়ে গেছে কিনা, কতটুকু জায়গা জুড়ে আছে সেটা পুরোটাই বোঝা যায়। সাইনোসাইটিস হলে বা এই সর্দি লাগলে আমাদের কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যায়, মানে শব্দের যেই শ্রুতি সেটা চেঞ্জ হয়ে যায়, নাকি সুর চলে আসে, এটাকে আমরা বলি। এটার কারণ কি? এটা কারণ আপনি জানেন, আপনি বলছিলেন প্রথমে যে বায়ুকুঠুরি এবং এটা মাথার খুলির মধ্যে থাকে, তো এটার মধ্যে বাতাস থাকার কথা। তো বাতাস থাকলে আমরা যে কথা বলি, এটা যে শব্দটা যেভাবে যায়, হ্যাঁ, এটা যেভাবে এটা চারিদিকে ছড়িয়ে যায় বাতাস, এটা ওই কুঠুরিগুলো কিন্তু এই শব্দটাকে আমরা যেভাবে চাই সেভাবে, বা আমরা স্বাভাবিকভাবে যে কথা বলি সেটাই কিন্তু ওই বায়ু কুঠুরিগুলো কিন্তু এটাকে একটা নির্দিষ্ট শব্দের একটা মাত্রাতে কিন্তু এটাকে আমরা প্রডিউস করে, যে কারণে আমরা যে শব্দটা বলি সেটা সেইভাবে বের হয়। এখন কোনো কারণে যদি ধরুন আপনার যদি নাক বন্ধ থাকে, আপনার যেমন নাকি সুর হবে, কাজে সাইনাসের যে কুঠুরিগুলো আছে সেগুলোর মধ্যে যদি বিভিন্ন শ্লেষা জমে থাকে, পুজ জমে থাকে, স্বাভাবিকভাবে সেগুলি ভরা থাকবে। তো ভরা থাকলে কিন্তু শব্দটা সুন্দর হবে না, মানে বাতাস গিয়ে বেরোতে পারছে না। ছোট খুব সংক্ষেপে বলি, একটা খালি কলসের বাইরে দিয়ে যদি আপনি এটাকে একটু টোকা দেন, সেটা কিন্তু এক ধরনের শব্দ হবে। পানি ভর্তি থাকলে কিন্তু সেটাতে সেরকম শব্দ হবে না, মানে প্রতিধ্বনি ইয়েটা আসবে না, ভয়েসটা চেঞ্জ হয়। এই জন্যই কিন্তু ভয়েসটা চেঞ্জ হয়ে যায়। আর একটা বিষয়, সাইনোসাইটিস হইলে বা সর্দি হলে আমরা যে ফিল করি আমাদের মাথার ওজন অনেক বেড়ে গেছে, ভার বলতে চাচ্ছিলাম। এটা কেন? তো খালি কলস, সেটার মধ্যে পানি থাকলে মাথা ভারী হবে। সাইনাসগুলোর মধ্যে যদি পুজ জমে থাকে মাথাটা ভারী লাগবে এবং ব্যথা তো থাকবেই, কারণ এখানে পুজ জমে আছে, ভারী হয়ে আছে, বন্ধ হয়ে আছে, কিংবা শ্লেষা জমে আছে, প্রদাহ হয়ে আছে, শ্লেষা জমে আছে। কোনো কোনো ক্ষেত্রে একটু যদি বিলম্বিত হয় সেক্ষেত্রে পুজো জমে থাকে। কাজেই মাথা ব্যথা, তারপরে একটু জ্বর জ্বর ভাব, মনে হবে জ্বর আছে আবার নাই, কিন্তু খুব জ্বরের মতো লাগবে, আর নাক বন্ধ থাকবে। তার আপনি বললেন যে ভয়েসটা চেঞ্জ হয়ে যেতে পারে। আবার অনেকে বলবে যে একটু গলাটা পরিষ্কার করতে হচ্ছে একটু পরপর, গলা খাকারি দিয়ে, কারণ ওই যে শ্লেষাগুলো, মোটা শ্লেষাগুলো ঠিক একটু, হ্যাঁ, এগুলি যে ওই পিছনে গলার পিছনে জমে থাকছে, তখন কাশি দিয়ে গলা পরিষ্কার করতে চাচ্ছে। তো এরকম হলে কিন্তু ধরে নিতে হবে যে তার হয়তোবা
সাইনোসাইটিস রয়েছে। তো সাইনোসাইটিসের সমস্যা হলে তার সমাধানটা কি? কারো কারো বেলায় আপনারা অপারেশন করে থাকেন, কারো বেলায় করেন না। এই ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন কখন হয় এবং অপারেশন ছাড়া কি চিকিৎসা আছে? অপারেশন ছাড়াই বেশিরভাগ সাইনোসাইটিস চিকিৎসা করা যায়। প্রাথমিক অবস্থায় যদি রোগীরা আসে, যখন তীব্র অবস্থায় হয়, যেটা আমরা বলি অ্যাকিউট সাইনোসাইটিস, হঠাৎ করে হলো, সেক্ষেত্রে কিন্তু ওষুধই একমাত্র চিকিৎসা। সাধারণত আমরা এই ক্ষেত্রে একটা ভালো অ্যান্টিবায়োটিক দিতে হয়, যেটা এই সাইনাসের এই অঞ্চলে কাজ করে ভালো। আর একটা নাকের ড্রপ দিতে হয়, না এই পটটাকে ক্লিয়ার করার জন্য, যাতে ভিতরে যে শ্লেষাগুলি বা পুঁজ জমে থাকলে সেগুলো যাতে বেরিয়ে যাওয়ার রাস্তাটা পায়, সেগুলি বেরিয়ে যেতে পারে। অ্যান্টিহিস্টামিন ওষুধ দিতে হয়, যাতে দীর্ঘমেয়াদী অ্যালার্জির ইয়া থেকে সে রক্ষা পায় পেশেন্ট। আরটা হচ্ছে ব্যথা থাকলে ব্যথার ওষুধ দিতে হবে। এবং অনেক সময় যেটা আমরা জানি সবাই বাসা বাড়িতে করে থাকি, গরম পানির ভাপ নেওয়া। 1 লিটার গরম পানির মধ্যে একটু ম্যান্থল দিয়ে যদি বাষ্পটা শ্বাসের সাথে নেই, তাতে কি হয়, ওই যে সাইনাস এবং তার আশেপাশের অঞ্চলগুলো কি হয়, একটু ময়েশ্চার হয়, একটু আর্দ্র হয়। আর্দ্র হলে সেখানে যে শ্লেষাগুলো, সেগুলো খুব সহজে বের হয়ে আসতে পারে। তো এই জিনিসগুলো প্রাথমিক অবস্থায় করলে কিন্তু অধিকাংশ সাইনোসাইটিস, অ্যাকিউট সাইনোসাইটিস যেটা বলি, শুধু ওষুধ দিয়ে সেরে যায়। কিন্তু কারো যদি বারবার হয়, সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে বায়ুকুঠুরির মধ্যে যে ঝিল্লিগুলো থাকে, সেখানে স্থায়ী একটা পরিবর্তন হয়ে যায়, সেগুলো প্রদাহযুক্ত হতে হতে মোটা হয়ে যায়। অনেক সময় সেখানে কতগুলি সিলিয়া থাকে, মানে চুলের মতো জিনিস থাকে, যেগুলো ওই সাইনাসের ভিতরগুলিকে ঝাড়ুর মতো কাজ করে, বাইরে বের করে দেয় শ্লেষাগুলিকে, ময়লাকে বের করে দেয়, ধুলোবালিকে বের করে দেয়। তখন কিন্তু সেগুলির মুভমেন্ট কমে যায়, সে আগের মতো আর সহজভাবে নড়াচড়া করতে পারে না। তখন দেখা যায় যে যেহেতু ঝাড়ু দেওয়া হয় না, সে ভিতরে ময়লাটা জমে থাকে সাইনাসের ভিতরে, তখন দেখা যায় যে সেটা ক্রনিক হয়ে যায়। সেক্ষেত্রেও ওষুধ দিয়ে চিকিৎসা করার বিধান আছে। ওষুধ দিয়ে চেষ্টা করতে হবে, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন প্রয়োজনীয় মতো, অথবা দরকার হলে যদি নাক বন্ধ থাকে, নাকের স্প্রে আছে স্টেরয়েড জাতীয়, সেগুলো দিয়ে চিকিৎসা করার পরেও অপেক্ষা করে দেখতে হবে, সাইনাসের এক্সরে করে দেখতে হবে বা সিটি স্ক্যান করে দেখতে হবে যে মাত্রাটা কতটুকু। যদি দেখা যায় যে না, সামান্য কিছু আছে, তাহলে ওষুধ দিয়ে চিকিৎসা করতে হয়। এবং সেটা অনেকদিন যদি চালিয়ে যায়, একটা সময় কিন্তু রোগী ভালো বোধ করে। তবে কারো কারো ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে খুব তীব্র হয় এবং সারতে চায় না, ওষুধে তেমন কাজ করে না, এবং ভিতরে সাইনাসের ভিতরগুলো একদম আমরা সিটি স্ক্যানে বা এক্সরেতে দেখলে একদম ঘোলা হয়ে থাকে, ভিতরে পুঁজ জমে আছে বা একটা কিছু জমে আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে অপারেশন করতে হয়। সাইনাসের অপারেশন করার জন্য আগে এক সময় ছিল ওপেন করতেই হতো, এখন তো আপনারা অনেক সূক্ষ্ম যন্ত্র দিয়ে ওপেন না করেই করেন, সেটি কি? সেটা আগে এক সময় করা হতো যে এই ঠোঁটের নিচে দিয়ে ছিদ্র করে, একটা বড় ছিদ্র করে ভিতরে ঢুকে সাইনাসটাকে আপনার কিউরেট করে লাইনিং সহ নিয়ে আসা হতো। তো এখন আর সেটা অধিকাংশ ক্ষেত্রেই করা হয় না। এখন এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি সেটা নাকের ভিতর দিয়ে ছোট্ট ক্যামেরার মতো সরু নল ঢুকিয়ে সাইনাসের ভিতরটা দেখা যায়, এবং সেখানে ছোট্ট একটা ছিদ্র করে সাইনাসের ভিতরটা বিভিন্ন যন্ত্র আছে, যা দিয়ে সাকশন দিয়ে বা কিউরেট করে, অনেক আছে, সে ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্র আছে, যেগুলো দিয়ে ভিতরটা একদম পরিষ্কার করে সহজে নিয়ে আসা যায়। এতে দেখা যায় যে রোগীর কাটাছিঁড়াটা তেমন হয় না, এবং রেজাল্টও অনেক ভালো। কারণ আমি অনেক বড় দেখছি, খুব ক্লিয়ারভাবে দেখছি, দেখে করা যাচ্ছে, তো রেজাল্ট অবশ্যই অনেক ভালো। সাইনাসের লক্ষণের মধ্যে, সাইনোসাইটিসের আপনি অনেক কিছু বলছেন, তার মধ্যে একটা হচ্ছে মাথা ব্যথা। মাথা ব্যথা হলেই মানুষের ধারণা হয় সাইনোসাইটিস অথবা মাইগ্রেন। তো এটা যে সাইনোসাইটিসের কারণে ব্যথা অথবা চোখের কারণে, অনেক কারণ বোঝার উপায় কি? সাইনোসাইটিসের ক্ষেত্রে আমরা একটা এক্সরে করব, একটা সিটি স্ক্যান করে দেখব যে তার সাইনাসগুলো ক্লিয়ার আছে কিনা। মানে ক্লিয়ার মানে কথার অর্থ হচ্ছে যে সাইনাসগুলোতে বাতাস ভর্তি আছে কিনা। যদি বাতাস ভর্তি থাকবে, এটা সাধারণ লোকজন, আমি আজকে আপনার ইয়ার জন্য বলছি যে এক্সরেটা দেখলে যদি সাইনাসগুলো দেখা যায় যে কালো হয়ে আছে, মানে বাতাস আছে, যদি সেটা ভালো আছে, কালো মানে ভালো, যদি ঘোলা হয়ে থাকে সেটা ভালো না, তাহলে বুঝতে হবে যে সেখানে পুঁজ আছে বা শ্লেষা জমে সেটা ভর্তি হয়ে আছে। কাজে এটা এক্সরে এবং সিটি স্ক্যান করলে কিন্তু এনাফ, এর বেশি কিছু লাগে না। আমরা আশা করছি এই শীতে সবার সাইনাস কালো থাকুক, ভালো থাকুক। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এবং এনটিভির সকল দর্শককে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম সাইনোসাইটিসের সমস্যা কেন হয় এবং হলে করণীয় কি, সে বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। আজকে আমরা এটা দেখাবো, এটারও আমরা করবো, ফোকাস করবো লেগসকে, কিন্তু প্রাইমারিটা আমরা টার্গেটটা ধরবো হচ্ছে বাটাক মাসলকে, মানে যেটা আমি বলছি হচ্ছে হিপস। এর আগে আমরা দেখেছিলাম কীভাবে ওভারঅল বাটাক্সটাকে আমরা করতে পারি, মানে ডেভেলপ করতে পারি। আর এইটাতে আমরা ফোকাস করবো। দেখা যায় যে অনেকে বাটাক্স ডেভেলপ হয়ে যাওয়ার পরে সাইডের যে হিপসের যে মাসলগুলো থাকে, সেগুলো খুব একটা ডেভেলপ হয় না। তো যদি ডেভেলপ না হয়, তাহলে দূর থেকে মনে হয় যে তার বডির শেপটা মনে হয় একদম স্ট্রেট মনে হয়।
তো এই জিনিসটাকে যদি আমরা একটু ডিফাইন করি, আমরা যে জিনিসটা বলি যে বাট মাসেলের একটা পার্ট থাকে যেটাকে আমরা বলি মানে সাইড মাসল। একটা জিনিস আমরা বলে রাখি যে অনেক সময় দেখা যায় যে অ্যাস্থেটিক ইয়ের জন্য মানে লুকসের জন্য অনেকে, যেটা এখন ইদানিং ওয়ার্ল্ড ওয়াইড খুব একটা মানে সার্জারি একটা হয়েছে, মানে ডেভেলপ হয়েছে, যেটাকে আমরা বলি হচ্ছে বাট এনহ্যান্সমেন্ট। ঠিক ওই এনহ্যান্সমেন্টস আমি ইয়েতেও মানে সার্জারিতে দেখা যায় যে বাটটাকে সামনের দিকে ডেভেলপ করা যায়, সাইড দিকে ডেভেলপ করার কোনো সিস্টেম এখন পর্যন্ত তৈরি হয়নি। সাইডে করার জন্য মানে ডেভেলপ করার জন্য একটা মাত্র এটাই থাকবে, সেটা হচ্ছে এক্সারসাইজ। এবং কীভাবে সাইডের এটাকে মানে হিপসটাকে আমরা ডেভেলপ করবো, এখানে মাসলটাকে কীভাবে আমরা ডেভেলপ করবো উইদিন এ ভেরি শর্ট টাইম, এটা আজকে আমরা আপনাদের এটাই দেখাবো। এক্সারসাইজগুলো খুব একটা কঠিন না, ইটস ভেরি মানে ইজি একটা মুভমেন্ট। জাস্ট যদি একটু মডিফাই করেন তাহলে ওই মাসলটাকে আপনি হিট করতে পারবেন। এখন দেখুন কীভাবে আমরা এক্সারসাইজটা করছি। ওকে ভাইস রেডি? ওকে, সেম মুভমেন্ট যেটা আমরা মানে করেছিলাম, যে বডি একটু সামনের দিকে চলে আসবে, পাটা মানে বডির থেকে সামনের দিকে করে আসবে, চলে আসবে। তো এর আগে যেটা করেছিলাম যে স্ট্রেটলি চলে গেছে পাটার পিছন দিকে, এখন স্ট্রেটলি যাবে কিন্তু যাওয়ার সময় একটা অ্যাঙ্গেলে চলে যাবে বডির বাইরের দিকে, মানে ভিতর দিয়ে বাইরের দিকে যাবে জিনিসটা। তাহলে কী হবে, হিপসের এই সাইডটাতে গিয়ে প্রেশারটা পড়বে। ক্লিয়ার? ওকে, গো। ইয়েস, যতটুকু মানে আছে মানে ফ্লেক্সিবিলিটি আপনাকে দিচ্ছে, ততটুকু আপনি ভিতর দিকে যাবেন। ইয়েস, অলওয়েজ। ইয়েস, গো, কিপ অন গোয়িং। যখন আপনি এই জিনিসটা করছেন তখন কিন্তু হিপসের দুটো সাইডে কিন্তু প্রেশার করছে। আপনি হয়তো মনে করছেন যে একটা লেগ দিয়ে প্রেশারটা শুরু, ব্যাপারটা তা না। কারণ যখনই বডি টুইস্টিং মোশনে যাচ্ছে তখন দুই দিক দিয়েই একদিকে স্ট্রেচিং একদিকে কন্ট্রাকশন একই সাথে হচ্ছে। ওকে, ওয়ান মোর। ওকে, সব। ওকে, এই এক্সারসাইজটা একটু কি রাখবেন, যে মানে খেয়াল রাখবেন, যদিও এটা এক্সারসাইজটা করে আপনার লোয়ার ব্যাকটা হবে মানে স্ট্রঙ্গার হবে, ইনজুরি হওয়ার কোনো নেই, চান্সেস নেই। কিন্তু এখানে যে চান্সেসটা থাকে সেটা হচ্ছে আপনার নিতে একটা টুইস্টিং হতে পারে। এই জন্য আমরা যে জিনিসটা বলবো, প্রথমেই আপনারা একদম লো ওয়েট দিয়ে শুরু করবেন, যখন ফর্মটা ঠিক হয়ে যাবে তখনই এটা করবেন। যে মানে হচ্ছে মানে কারণটা হচ্ছে যেহেতু এটা রেঞ্জ অফ মোশনটা একটা স্মিথ মেশিনের মাধ্যমে আপনাকে করতে হচ্ছে, যদি কোনো কারণে নিতে আপনার যদি টুইস্টিং হয় তাহলে নিতে কিন্তু সিভিয়ার পেইন হবে। এই জন্য আমরা যে জিনিসটা বলছি তারা খুব সাবধানে যে জিনিসটা করবেন, নিটা ইয়ের দিকে একটু খেয়াল রাখবেন। আর যাদের এক্সিস্টিং কোনো নিতে সমস্যা আছে তারা এক্সারসাইজটাকে অ্যাভয়েড করে আমরা প্রথম দিন যে এটা দেখেছিলাম সেই এক্সারসাইজটা করবেন। যদি নিতে সমস্যা না থাকে তাহলে খুব কেয়ারফুলি এক্সারসাইজটা আপনার প্রোগ্রামে ইনক্লুড করতে পারেন। প্রিয় দর্শক, আমাদের অনেকেরই হঠাৎ মাড়ির রক্তক্ষরণ হতে পারে, বিশেষ করে ব্রাশ করতে গেলে কিংবা কোনো ফল খেতে গেলে। এই মাড়ির রক্তক্ষরণে করণীয় কি, চলুন সে বিষয়ে শুনি আজকের প্রাইমারি কেয়ার। আমরা সচরাচর যে সমস্যাটার মুখোমুখি হই, পুড়ে যাওয়া, এটা বিভিন্নভাবে হতে পারে। সাধারণত বাসা বাড়িতে আমরা আগুনে পুড়ে যাওয়াটাই বেশি দেখি, তাছাড়া গরম পানি, বিভিন্ন কেমিক্যাল, অ্যাসিড এগুলো দিয়েও বার্ন হতে পারে। যে কোনো ধরনের পুড়ে যাওয়াতেই আমাদের প্রথম কাজ হবে প্রচুর পরিমাণে পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করা এবং পানি দিতেই থাকা বারবার করে। এক্ষেত্রে অপচিকিৎসা থেকে দূরে থাকতে হবে। অনেকে ডিমের কুসুম, পেস্ট, অনেক কিছু ছাই, অনেক কিছু লাগান, এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। প্রচুর পরিমাণে পানি দিন, তারপর নিকটস্থ হাসপাতালে বা ডাক্তারের কাছে নিয়ে যান। এক্ষেত্রে আমরা যেটা করি, রোগীকে তরল ফ্লুইড রিপ্লেসমেন্ট দেওয়ার জন্য স্যালাইন, অ্যান্টিবায়োটিক দেই, সালফাসালাজিন ক্রিম দেই। তবে এগুলো হয়তো বাসায় আপনাদের পক্ষে সম্ভব হবে না। আপনারা প্রাথমিক চিকিৎসাটা দিয়েই নিকটস্থ হাসপাতাল বা ডাক্তারের কাছে নিয়ে যাবেন। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। একটানা দীর্ঘক্ষণ চেয়ারে বসে কাজ করবেন না, মাঝে মধ্যে উঠে পড়ুন, একটু হাঁটাহাঁটি করে আবার বসুন। কোমরে ও ঘাড়ে ব্যথা হওয়ার আশঙ্কা কমে যাবে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য যা থাকছে: এনলিস্টেড সোরিয়াসিস আছে পৃথিবীতে এখন 20 কোটি রোগী, 20 কোটি রোগী আছে। বাংলাদেশ সেই লিস্টের মধ্যে নাই, কারণ আমাদের কোনো জাতীয় পর্যায়ের ডাটা তৈরি হয় নাই। সেই জন্য প্রিয় দর্শক,
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।